ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন। তোমরা যারা জিএনএম এবং এএনএম এর এন্ট্রান্স এক্সাম দেবে, তোমাদের জন্য আজকে জীবন বিজ্ঞান থেকে বংশগতি, এই বংশগতি চ্যাপ্টারটি আমি ডিটেলসে পড়াবো এবং এখান থেকে যে ধরনের কোশ্চেন পরীক্ষায় দিয়েছে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে এই চ্যাপ্টার থেকে যে সকল কোশ্চেন দিয়েছে, ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 অর্থাৎ 1 নাম্বার 2 নাম্বারের কোশ্চেন, সমস্ত কিছুটাই এখান থেকে আমরা আজকে আলোচনা করব। মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি অবশ্যই করবে এবং এর আগে আমি যে সকল ক্লাস করিয়েছি প্রত্যেকটি সাবজেক্ট অনুযায়ী প্লেলিস্ট করে দেওয়া হয়েছে। চ্যানেলে ভিজিট করলে প্লেলিস্ট পেয়ে যাবে। প্লেলিস্টে আমি এইভাবে ডিটেলস ক্লাস, এমসিকিউ কোশ্চেন, প্র্যাকটিস ক্লাস ওখানে আমি অ্যাড করে দিয়েছি, পরপর স্টেপ বাই স্টেপ ওখানে তুমি পেয়ে যাবে। তো আজকের ক্লাসে আমরা বংশগতি চ্যাপ্টারটি আলোচনা করব। তোমরা জানো আমাদের এখানে পড়ে প্রত্যেক বছর প্রচুর স্টুডেন্ট গভর্নমেন্ট কলেজে চান্স পায়। তুমিও যদি তোমার গভর্নমেন্ট কলেজে পাওয়ার জন্য আরো ভালোভাবে প্রস্তুতি নিতে চাও বা আরো ভালোভাবে পড়তে চাও, তোমরা আমাদের নতুন যে পেইড ব্যাচটি চলছে, এই নতুন পেইড ব্যাচে আমাদের সম্পূর্ণ নতুন ব্যাচ অ্যাডমিশন চলছে, তোমরা ভর্তি হতে পারো। যারা ভর্তি হতে চাও, টোটাল 699 টাকা ওয়ান টাইম পেমেন্ট করতে হবে। একবার 699 টাকা পেমেন্ট করলে তোমরা প্রত্যেক দিন লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, ইংলিশ, জিকে, রিজনিং এই সাবজেক্টগুলোর উপরে আমাদের ক্লাস হয়, 6টি সাবজেক্ট। প্রত্যেকটি ক্লাস তোমরা প্রত্যেক দিন সন্ধেবেলা থেকে আমাদের লাইভ ক্লাসগুলো হয়, লাইভ ক্লাস করতে পারবে। ক্লাস কোনো কারণে মিস করলে সেগুলো রেকর্ডিং থাকবে, পরে দেখতে পারবে। মক টেস্ট, সাজেশন সেট, অল ওভার সমস্ত কিছু এই 699 টাকা পেমেন্ট করলে পেয়ে যাবে। যারা অ্যাডমিশন করতে চাও এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে। অন্য কাউকে দিয়েও তুমি পেমেন্ট করতে পারো, যদি নিজেদের পেমেন্টের অপশন না থাকে তার জন্য হোয়াটসঅ্যাপ করে বিষয়টি জেনে নেবে। তো কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে চলে আসছি। তো এখানে আমরা বংশগতি চ্যাপ্টারটি পড়াবো। তো বংশগতি কি আমাদের প্রথমে বুঝতে হবে। তো বংশগতি এটা হচ্ছে জননের একটি পদ্ধতি। কি বললাম? বংশগতি এটা হচ্ছে জননের একটি পদ্ধতি, যেখানে এক প্রজন্ম থেকে অন্য একটি প্রজন্মের মধ্যে একটা বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য বলতে দেখবে অনেকে বলে না তোকে তোর দাদুর মতো দেখতে, তোকে তোর মায়ের মতো দেখতে, তাহলে একটা বৈশিষ্ট্য কি হচ্ছে, বংশ পরম্পরায় থেকে যাচ্ছে, এটাকে আমরা বংশগতি বলবো। তাহলে কি বললাম? জননের যে নির্দিষ্ট পদ্ধতিতে এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে বৈশিষ্ট্যের সঞ্চারণ ঘটে তাকে আমরা বংশগতি বলবো। এই বংশগতি সম্পর্কে সর্বপ্রথম গেগ্রর জোহান মেন্ডেল, এই মেন্ডেল তিনি কিন্তু 1866 খ্রিস্টাব্দে তার যে সূত্র, বিভিন্ন যে এক সংকর, দ্বিসংকর, জনন, এইখানে কিন্তু তিনি বিভিন্নভাবে কিন্তু এগুলোকে প্রকাশ করেছেন এবং বিভিন্ন সূত্র দিয়েছেন, যেমন পৃথকীভবনের সূত্র, স্বাধীন সঞ্চালনের সূত্র, এগুলো কিন্তু আমাদের এই মেন্ডেল প্রণয়ন করেছিলেন। এখানে বংশগতি পড়তে হলে তোমাকে কিন্তু মেন্ডেল সম্পর্কে জানতে হবে এবং মেন্ডেল সম্পর্কে যে বিভিন্ন সূত্র, মেন্ডেল যে সূত্রগুলো দিয়েছিল, এক সংকর, দ্বিসংকর পরীক্ষা, সমস্ত কিছু কিন্তু এখানে আমাদের বুঝে নিতে হবে। তো এখানে আমরা প্রকরণ কি এটা সম্পর্কেও জানবো। তো প্রকরণ মানে ভেরিয়েশন, মানে পার্থক্য, মানে জিনের পরিবর্তনের মাধ্যমে পরিবেশে প্রভাবিত বা পরিবেশের প্রভাবিত কারণে কি হয়, একটি প্রজাতির মধ্যে বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যের প্রভাব থাকে এবং চারিত্রিক বৈশিষ্ট্যের প্রভাবে কি হয়, বিভিন্ন বৈশিষ্ট্য আলাদা আলাদা হয়, অর্থাৎ পার্থক্য থেকে যায়, মানে সেটাকে আমরা কি বলবো, ভেদ বা প্রকরণ। তাহলে কি বললাম, একই পরিবেশে বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে বিভিন্ন আলাদা আলাদা চারিত্রিক পার্থক্য লক্ষ্য করা যায়, তাকে আমরা ভেদ বা প্রকরণ বলে থাকি। এই ভেদগুলো বিভিন্ন প্রকারের হতে পারে। দেখবে কোনো কোনো লোকের কানের লতিগুলো যুক্ত লতি হয়, আবার কোনো কোনো লোকের দেখবে হচ্ছে মুক্ত লতি হয়, মানে লতিগুলো, কানের লতিগুলো জুড়ে থাকে না, আলাদা আলাদা থাকে। অনেকে দেখবে নিজের জিভটাকে রোল করতে পারে, রোলার জিভ থাকে, আবার অনেকে রোলার জিভ থাকে না। এগুলো মূলত মিউটেশনের কারণে হয়ে থাকে বা ক্রসিং ওভারের কারণে কিন্তু হয়ে থাকে। বা দেখবে রোলার জিভ, অনেকে দেখবে বুকে রোম হয়, অনেকে দেখবে বুকে রোম হয় না। এগুলো কিন্তু এক ধরনের বৈশিষ্ট্য, আশা করি বুঝতে পেরেছো। এবারে এই প্রকরণটা বা ভেদ কি কারণে হচ্ছে, বিভিন্ন পরিবেশগত কারণে হতে পারে, বা বিভিন্ন মিওসিস প্রক্রিয়ায় তো আমাদের এইগুলো হচ্ছে, জনন প্রক্রিয়াটা তো এখানে বংশগতি বা বিভেদনের জন্য হচ্ছে, বা ক্রসিং ওভারের কারণে হচ্ছে, এইগুলোর কারণে কিন্তু হয়ে থাকে। ঠিক আছে? এই জন্য কিন্তু সবাই আমরা যে আমাদের জিভটাকে রোল করতে পারি এমনটা নয়,
বা আমাদের কানের পেশিটাকে সবাই নাড়াতে পারি এমনটাও নয়, কানের সবাই কিন্তু কানের লতিগুলো সবার যে সমান এমনটাও কিন্তু নয়। এগুলো মূলত প্রকরণ বা ভেদের কারণে হয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছো। এবারে আমরা বংশগতি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে, এই জায়গাগুলো থেকে অ্যাডভান্স লেভেলের কোশ্চেন পরীক্ষায় দেয়, এগুলো আমাদের একটু বুঝে নিতে হবে। তো বংশগতি সম্পর্কে যে ব্যাখ্যাগুলো দিয়েছে সেখানে কয়েকটা শব্দ রয়েছে, যেমন বৈশিষ্ট্য বা প্রলক্ষণ। তো আমরা জানি যে কোন কোন জীব বা কোন কোন এখানে উদ্ভিদ যদি বলি দীর্ঘ উদ্ভিদ মানে লম্বা, তাহলে সেটাকে আমরা ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করব। যদি বলি সেটা খর্ব অর্থাৎ বেঁটে, তাহলে সেটাকে আমরা স্মল টি দ্বারা প্রকাশ করব। অর্থাৎ আমরা বলতে পারি জীবের গঠনগত এবং শারীরবৃত্তীয় বিভিন্ন ধর্ম অবলম্বনকে বা ধর্মাবলম্বীকে জীবের বৈশিষ্ট্য বলা হয়। এবার জীবের বৈশিষ্ট্য কোনটা দীর্ঘ, কোনটা হচ্ছে খর্ব, কোনটা সংকর অর্থাৎ একটি ক্যাপিটাল টি একটি স্মল টি হতেই পারে। ঠিক আছে, এবারে আমরা জানবো অ্যালিল কি। অ্যালিল জানতে হলে আমাদের লোকাস সম্পর্কেও আইডিয়া রাখতে হবে। তো সমসমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত অর্থাৎ লোকাসে অবস্থিত একই জিনের বিভিন্ন রূপভেদকে আমরা অ্যালিল বলি। কি বললাম? যে লোকাসে অবস্থিত একই জিনের বিভিন্ন রূপভেদ, এই রূপভেদকে আমরা এক কথায় কি বলি? অ্যালিল। তাহলে অ্যালিলটা আমরা বলতে পারি যে কোনটা দীর্ঘ, মোটর গাছের দীর্ঘ খর্ব, তাহলে এখানে আমরা ফ্যাক্টর টি যেটাকে আমরা দীর্ঘ বলছি, আবার ফ্যাক্টর স্মল টি বলছি যেটা খর্ব, আর অতিরিক্ত সেটাকে আমরা যদি বলি যে একটি ক্যাপিটাল টি একটি স্মল টি, এখানে একটি ক্যাপিটাল টি একটি স্মল টি থাকছে, তাহলে এদের মধ্যে যখন সংকরায়ন হচ্ছে তখন কি হচ্ছে? একটি ক্যাপিটাল টি এখান থেকে একটি ক্যাপিটাল আসছে, তাহলে দুটো ক্যাপিটাল টি, আবার এখানে স্মল টি এখানে স্মল টি, তাহলে এখানে স্মল টি আসছে, বা এখানে ক্যাপিটাল টি স্মল টি আসছে, ক্যাপিটাল টি স্মল টি আসছে। তাহলে এই যে এগুলো হচ্ছে পরস্পরের ফ্যাক্টর অর্থাৎ পরস্পরের অ্যালিল। তাহলে কি বললাম? এগুলো হচ্ছে পরস্পরের অ্যালিল। তো এইভাবে আমাদের মনে রাখতে হবে। আর লোকাস বলতে এখানে ক্রোমোজোমের কথা বলছে, সমস্ত ক্রোমোজোম যেটা হচ্ছে লোকাস। ঠিক আছে, এইগুলো আমরা মনে রাখবো। এবারে আমরা ফ্যাক্টর অর্থাৎ জিন যেটা হচ্ছে বংশগতির একক, সেগুলো আমরা জানবো। তাহলে বংশগতির একককে আমরা কি বলি? বংশগতির একককে আমরা জিন বলি। আর এই জিন মূলত ডিএনএ। জিন মানেই হচ্ছে আমরা বুঝবো যে ডিএনএ এর কথা বলছি। এবারে নিম্ন শ্রেণীর বিভিন্ন প্রাণী বা উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু জিন বলতে আরএনএ এর কথা বলা হয়। নিম্ন শ্রেণী জীবেদের ক্ষেত্রে জিন বলতে আরএনএ, কিন্তু অ্যাকচুয়ালি জিন বলতেই আমরা ডিএনএ বুঝি। ঠিক আছে, ডিএনএ কেই বোঝানো হয়েছে। তাহলে জিন হচ্ছে বংশগতির কি? গঠনগত কার্যগত একক। জিন হচ্ছে বংশগতির গঠনগত কার্যগত একক। ক্রোমোজোমের উপরে অবস্থিত জিন হচ্ছে বস্তুর ডিএনএ বা আরএনএ। গঠনগত দিক থেকে পলিপেপটাইড বা আরএনএ উপাদানের মাধ্যমে জীবের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কি হয়? নির্ধারিত হয়। তারপরে আমরা লোকাস, যেটাকে আমি তোমাদের একটু আগে বললাম, লোকাস বলতে ক্রোমোজোমের কথা বলছে। তাহলে ক্রোমোজোমের উপরে অবস্থিত স্থানে স্থানে ক্রোমোজোমের উপরে যে স্থানে কোনো জিন অবস্থান করে সেই স্থানটিকে আমরা কি বলি? লোকাস বলি। তাহলে ক্রোমোজোমের উপরে যে স্থানে কোনো জিন অবস্থান করে সেই স্থানটিকে আমরা কি বলি? লোকাস বলি। অর্থাৎ একটি নির্দিষ্ট জিন একটি নির্দিষ্ট ক্রোমোজোমের একটি নির্দিষ্ট অংশে অবস্থান করে। তো ক্রোমোজোমের এই অংশটিকে আমরা জিনের লোকাস বলে থাকি। এবারে আমরা এখান থেকে এক সংকর জনন দ্বি সংকর জনন যেটা মেন্ডেল দিয়েছিলেন, সেই এক সংকর জনন দ্বি সংকর জনন সম্পর্কে একটু কনসেপ্ট বুঝবো। তো এক সংকর জনন মানে এক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে সংকরায়ন। কি বললাম? এক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে সংকরায়নকে আমরা এক সংকর জনন বলবো। যেমন দীর্ঘাকার, যেটাকে আমরা দুটো ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করি, খর্বাকার অর্থাৎ দুটো স্মল টি দ্বারা প্রকাশ করি। তাহলে এদের মধ্যে যখন সংকরায়ন হবে তখন কি? ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি। তাহলে এদের মধ্যে ক্রসিংটা যে হচ্ছে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো এক সংকর জনন। এক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য। দেখো, এক জোড়া মানে ক্যাপিটাল টি দীর্ঘাকার, স্মল টি খর্বকার। তাহলে এক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য, এদের মধ্যে যখন সংকরায়ন হবে সেটা হবে এক সংকর জনন। আর দ্বিসংকর জননটা দুই জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে যখন সংকরায়ন হবে সেটা হবে দ্বিসংকর জনন। তাহলে কি বললাম? এক জোড়া বিপরীত চারিত্র হলে এক সংকর,
দুই জোড়া বিপরীত চরিত্র থাকলে তাদের মধ্যে সংকরায়ন হলে সেটা হবে দ্বিসংকর জনন। যেমন হলুদ দুটো ক্যাপিটাল ওয়াই ও দুটো গোলাকার ক্যাপিটাল আর, এর সঙ্গে সবুজ দুটো স্মল ওয়াই এবং কুঞ্চিত দুটো হচ্ছে স্মল আর। এই বীজদ্বয়ের মধ্যে যখন সংকরায়ন হচ্ছে তাহলে এখানে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য পাচ্ছি। দেখো হলুদ গোলাকার সবুজ কুঞ্চিত কয় জোড়া, 1 2 3 4, অর্থাৎ দুই জোড়া চারটি, তাহলে চারটি বিপরীত বৈশিষ্ট্য রয়েছে। তাদের মধ্যে যখন সংকরায়ন হচ্ছে, দেখো যখন সংকরায়ন হচ্ছে দুটো ক্যাপিটাল ওয়াই দুটো ক্যাপিটাল আর, দুটো ক্যাপিটাল ওয়াই দুটো স্মল আর, তাহলে দুটো ক্যাপিটাল ওয়াই দুটো হচ্ছে ক্যাপিটাল আর, দুটো স্মল ওয়াই দুটো স্মল আর, তাদের মধ্যে যে সংকরায়নটা হচ্ছে এটা হচ্ছে দ্বিসংকর জনক। তো আমরা এটা মনে রাখবো। তারপর দেখো সমসংকর জীব এবং বিষম সংকর জীব। তো সমসংকর জীব মানে দুটো সমসংস্থ ক্রোমোজোম যদি একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য সমধর্মী অ্যালিল থাকে তখন সেটা হবে সমসংকর জীব। এখানে দুটো যদি স্মল টি হয়, এই যে দুটো স্মল টি থাকছে এদের উচ্চতা সাপেক্ষে দুটো বেটে, এটা হচ্ছে কি সমসংকর জীব। আবার বিষম সংকর জীব মানে একটি দীর্ঘ লম্বা আরেকটি বেটে, দেখো একটি ক্যাপিটাল টি একটি স্মল টি, তাহলে এটাকে আমরা কি বলবো, বিষম সংকর জীব বলবো। আশা করি বুঝতে পেরেছো। এবার এখানে সংকর জীব বিষম সংকর জীব বা হেটারোজাইগাস এগুলো কিন্তু একই ব্যাপার। সমসংকর জীব বা হোমোজাইগাস বা বিশুদ্ধ জীব একই ব্যাপার। কি বললাম, বিশুদ্ধ জীব হোমোজাইগাস বা সমসংকর জীব তিনটেই কিন্তু একই ব্যাপার। পরীক্ষায় সমসংকর জীব দিলে তোমরা অনেকেই অ্যান্সার করতে পারবে না, যে দুটো সমসংকর জীবের উদাহরণ দাও, বা দুটো সমসংখ্যক জীবের ক্ষেত্রে তুমি কিভাবে তার সংকেত প্রকাশ করবে, সেখানে কিন্তু দুটো ক্যাপিটাল টি বা দুটো স্মল টি হিসেবে তোমাকে প্রকাশ করতে হবে। এইভাবে কিন্তু সমসংখ্যক জীবকে প্রকাশ করা হয় বা হোমোজাইগাস বা বিশুদ্ধ জীবকে প্রকাশ করা হয়। আর বিষম সংকর জীবকে প্রকাশ করার জন্য একটি ক্যাপিটাল টি একটি স্মল টি, অর্থাৎ মিশ্র উচ্চতা সাপেক্ষে যদি মিশ্র হয় সেখানে আমরা বিষম সংকর জীব বলবো, বা সেটাকে আমরা বলতে পারি যে হেটারোজাইগাস বা সংকর জীবও বলে থাকি। ঠিক আছে, একই জিনিস, এই জায়গাগুলো মনে রাখবে। সংকরায়ন যেটা আমি বললাম হাইব্রিডাইজেশন মানে সাধারণভাবে কোন চরিত্রের সাপেক্ষে বিপরীত চারিত্রের বা দুটো জীবের মিলনকে আমরা কি বলি, দুটো বিপরীত চারিত্রিকের মধ্যে বা দুটো বিপরীত চরিত্র বিশিষ্ট জীবের মধ্যে মিলনকে আমরা সংকরায়ন বা হাইব্রিডাইজেশন বলে থাকি। তো এটা আমাদের মনে রাখতে হবে। এক সংকর জনন দ্বিসংকর জনন আমি বলে দিয়েছি, তারপরে বিশুদ্ধ জীব সংকর জীব এগুলো আমি বলে দিয়েছি। তারপরে দেখো জনিত্রী জনু অপত্য জনু। জনিত্রী জনু কি অপত্য জনু কি, তো মনে রাখতে হবে একটি জীবকে পুরুষ এবং অপর জীবকে স্ত্রী হিসেবে নির্বাচন করার মধ্যে আমরা P1 জনুতে কি বলছি, জনিত্রী জনু, অর্থাৎ মাতৃ জনুটাকে আমরা জনিত্রী জনু বলছি, এবং অপত্য জনু অর্থাৎ যেটা সন্তান সন্ততি বা যেটা উৎপন্ন হচ্ছে সেটা পি জনু, যেটাকে আমরা কি বলি অপত্য জনু, যেটা F1 F2 দ্বারা প্রকাশ করা হচ্ছে, মানে F2 জনুটাকে আমরা অপত্য জনু বলি। আর জনিত্রী জনুটা কি, জনিত্রী জনু বা পি জনু, আর অপত্য জনু F1 জনু এবং F2 জনু, মানে যেটা অপত্য হচ্ছে উৎপন্ন হচ্ছে মিলনের ফলে সৃষ্টি হচ্ছে একটি নতুন জীব, সেটা অপত্য জনু বলে থাকি। তো প্রকট বৈশিষ্ট্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এখান থেকেও আমাদের কিছু বিষয় জেনে রাখতে হবে। প্রকট বৈশিষ্ট্য মানে যে বৈশিষ্ট্য বিপরীতধর্মী অন্য কোনো বৈশিষ্ট্যের প্রকাশ বাধা দেয় কিন্তু নিজে প্রকাশ পায় তাকে আমরা প্রকট বৈশিষ্ট্য বলে থাকি। মূলত হেটারোজাইগাস অবস্থায় জিনের মধ্যে প্রকট বৈশিষ্ট্য দেখা যায়। প্রকট বৈশিষ্ট্য মানে তোমাকে যদি আমি বলি যে তোমাকে তোমার মায়ের মতো দেখতে, তাহলে এটা বাইরে থেকে প্রকাশ হচ্ছে, তুমি তোমার মায়ের মতো দেখতে বলছে মানে তোমার ওই যে বৈশিষ্ট্যটা হচ্ছে কি প্রকট বৈশিষ্ট্য। আবার অনেকে বলে তোর আবভাব ব্যবহারটা খানিকটা তোর মায়ের মতো, তাহলে এটা কি প্রচ্ছন্ন, ওটা সুপ্ত অবস্থায় আছে, ভেতরে আছে, তাহলে এখানে আমরা কি বলতে পারি, যে বৈশিষ্ট্য উপস্থিতি প্রকাশিত হয় না সুপ্ত অবস্থায় থাকে, তো সেটা নিয়ে আমরা তাকে কি বলবো, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলবো। যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে তাকে আমরা বলবো প্রকট বৈশিষ্ট্য, যেটা সুপ্ত অবস্থায় থাকবে সেটা হবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো।
এবারে আমরা ফিনোটাইপ কি জিনোটাইপ কি এটা সম্পর্কে একটু ধারণা নেব। তো ফিনোটাইপ মানে কোন জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে আমরা ফিনোটাইপ বলবো। ফিনোটাইপ কি জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশ। আর জিনোটাইপ বলতে ফিনোটাইপ সৃষ্টির জন্য যে জিনটা কাজ করছে, জিনগত যে সমন্বয় হচ্ছে সেটা হচ্ছে জিনোটাইপ। তো মেন্ডেলের এক সংকর দ্বিসংকর পরীক্ষায় আমরা কি কি পেয়েছিলাম, এক সংকর জনন পরীক্ষায় তিনি কি বলেছিলেন সেগুলো আমরা একটু স্টেপ বাই স্টেপ জানবো। আর এই জায়গা থেকে কোশ্চেন পরীক্ষায় দেয়। তো মেন্ডেলের এক সংকর জনন মানে আমি তোমাদের বলেছি মনোহাইব্রিড ক্রস, অর্থাৎ এক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে বা দুটি প্রজাতির মধ্যে, দুটি জীবের মধ্যে, একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরানকে আমরা বলি এক সংকর জনন। এই এক সংকর জননে আমরা একটি ক্যাপিটাল টি, দুটো ক্যাপিটাল টি আর দুটো স্মল টি, এদের মধ্যে যদি সংকরায়ন করাই তাহলে এখানে আমরা ক্যাপিটাল টি অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি, তাহলে ক্যাপিটাল টি থেকে একটা ক্যাপিটাল টি গ্যামেট, এখানে স্মল টি গ্যামেট, তাহলে এখানে আমরা কি পাবো, এখান থেকে আমরা ক্যাপিটাল টি স্মল টি আর ক্যাপিটাল টি স্মল টি, তাহলে এইটা পাবো অপত্য জনুতে, এটা পাবো আমরা। তাহলে এখানে আমরা বলতে পারি যে F2 জনুর ফিনোটাইপ অনুপাত 3:1 পাবো। কেন 3? কারণ বাইরে থেকে আমরা যদি দেখি, দেখো লম্বা এবং সংকর লম্বা 1 2 3 তিনটে, আর শুধু বেঁটে 1, তাহলে এটাকে আমরা 3:1 বলতে পারি। এবং জিনোটাইপিক অনুপাত, জিনগত যে উপাদান সেটা আমরা কি পাচ্ছি 1:2:1, কারণ এটা দেখো বিশুদ্ধ লম্বা, এটা দেখো সংকর লম্বা, এটাও সংকর লম্বা, এটা বিশুদ্ধ বেঁটে, তাহলে এটা কি 1, এই সংকর লম্বাটা কত হচ্ছে 2, আর এটা কি 1 বেঁটে, তাহলে আমরা এটা বলতে পারি 1:2:1। জাস্ট এই জায়গাটা বলে দেওয়া হয়েছে, আশা করি বুঝতে পেরেছো। এবারে আমরা মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষাটা দেখব। তো মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় আমরা দুটো বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য পেয়েছিলাম। দুটো বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে সংকরান করাটাকেই আমরা বলি দ্বিসংকর জনন পরীক্ষা। সেখানে আমরা কি করেছিলাম, দুই জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য নিয়েছিলাম, এবং দুই জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে আমরা প্রথমে F2 জনুর জিনোটাইপ অনুপাত 1:2:2:4:1:2:1 এটা পাচ্ছি। এটার একটা ক্যালকুলেশন আছে, আমি ক্যালকুলেশনটা দেখাচ্ছি না, মানে লং কোশ্চেন মনে রাখার প্রয়োজন নেই, যদিও এমসিকিউ কোশ্চেন, তবুও তুমি এগুলো দেখে রাখো। এগুলো আমরা ডিটেলসে কিন্তু বুঝিয়েছি, আমাদের পেইড ব্যাচে যারা ভর্তি হয়েছে ওরা কিন্তু জানে, অলরেডি এগুলো শিখিয়েছি। তো ফিনোটাইপিক অনুপাত আমাদের মনে রাখতে হবে 9:3:3:1, এইগুলো আমরা মনে রাখবো। তো মেন্ডেলের দ্বিসংকর পরীক্ষায় F2 জনুর জিনোটাইপ অনুপাত 1:2:2:4:1:2:1:2:1 আর ফিনোটাইপ অনুপাত 9:3:3:1, এটা আমরা মনে রাখবো। আশা করি ক্লিয়ার। এবারে মেন্ডেল কি করেছিলেন, মেন্ডেল বিভিন্ন সূত্র দিয়েছিলেন, তার এক সংকর এবং দ্বিসংকর জননের উপর ভিত্তি করে তিনি পৃথকীভবন এবং স্বাধীন সঞ্চালনের সূত্র দিয়েছিলেন। তো পৃথকীভবনের সূত্রটা কি এবং স্বাধীন সঞ্চালনের সূত্রটা কি, বা তিনি কি সূত্রগুলো দিয়েছিলেন, এমসিকিউ কোশ্চেন এখান থেকে দেয়। তো মনে রাখতে হবে পৃথকীভবনের সূত্র হচ্ছে কোন জীবের একজোড়া বিপরীত বৈশিষ্ট্য জনিত্রী জনু থেকে অপত্য জনুতে সঞ্চালিত হওয়ার সময় একত্রিত হলে বৈশিষ্ট্য বা অ্যালিল গুলো কখনো মিশ্রিত হয় না, বরং গ্যামেট গঠনকালে বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো পরস্পর পৃথক হয়ে যায়। তাহলে কি বললাম, কোন জীবের একজোড়া বিপরীত বৈশিষ্ট্য জনিত্রী জনু থেকে অপত্য জনুতে যখন সঞ্চালিত হবে তখন কি হবে, তার যে বৈশিষ্ট্য বা অ্যালিল গুলো কখনো মিশ্রিত অবস্থায় থাকবে না, মিশ্রণ হবে না, শুধু গ্যামেট গঠনকালে বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো পৃথক হয়ে যাবে। এটা হচ্ছে পৃথকীভবনের সূত্র। আর স্বাধীন সঞ্চালনের সূত্র হচ্ছে কোন জীবের দুই বা ততোধিক যুগ্ম বিপরীতধর্মীর বৈশিষ্ট্যগুলো জনিত্রী জনু থেকে অপত্য জনুতে সঞ্চালিত হওয়ার সময় একত্রিত হলেও শুধুমাত্র গ্যামেট গঠনকালে এরা পরস্পর থেকে পৃথক হয়, তাই না উপরন্তু প্রত্যেকটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চালিত হয়, এটাই হচ্ছে স্বাধীন সঞ্চালিত। অর্থাৎ বিপরীত বৈশিষ্ট্য যদি পৃথক না হয় সেটা হচ্ছে পৃথকীভবনের সূত্রের ক্ষেত্রে আমরা জেনেছি। স্বাধীন সঞ্চালনের ক্ষেত্রে
গ্যামেট গঠনকালে স্বাধীনভাবে বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে কাজ করে, সেটা হচ্ছে স্বাধীন সঞ্চালনের সূত্র, যেটা মেন্ডেল বলেছেন তার দুটো সূত্রতে। এবারে মানুষের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে পুরুষ এবং স্ত্রী উভয়ই দায়ী, উভয়ই কিন্তু সেম সেম। যদিও অ্যাকচুয়ালি হিসেব করে দেখা গেছে লিঙ্গ নির্ধারণের সময় মানে যখন বাচ্চা হয়, বাচ্চা কোন লিঙ্গের হবে, স্ত্রী না পুরুষ, সেক্ষেত্রে কিন্তু একজন মহিলার থেকে স্ত্রী কিন্তু বেশি দেয়। যদিও এটাকে বৈজ্ঞানিক ভাষায় 1:1 করা হয় এবং অনেক সময় দেখবে মেয়েদেরকে দায়ী করা হয়, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা, ঠিক আছে। এবারে মানব দেহের স্বাভাবিক অবস্থায় আমরা জানি টোটাল 23 জোড়া অর্থাৎ 44টি অটোজোম রয়েছে, তার মধ্যে 44টি হচ্ছে ক্রোমোজোম রয়েছে, তার মধ্যে 22 জোড়া অটোজোম এবং দেহ ক্রোমোজোম এবং এক জোড়া রয়েছে সেক্স ক্রোমোজোম। এই সেক্স ক্রোমোজোম পুরুষদের ক্ষেত্রে এক্স ওয়াই, মহিলাদের ক্ষেত্রে এক্স এক্স, পুরুষদের ক্ষেত্রে এক্স ওয়াই, মহিলাদের ক্ষেত্রে এক্স এক্স। যখন স্ত্রী এবং পুরুষের মিলন হচ্ছে তখন এক্স আর এক্স যদি আসে তখন কিন্তু কন্যা সন্তান হয় এক্স এক্স। আর যদি এখান থেকে ওয়াই আসে, এখান থেকে এক্স আসে, তখন এক্স ওয়াই সৃষ্টি হয়, তখন মানে ছেলে সন্তান হয়। এই জায়গাটা আমরা মনে রাখবো। এবার এখানে লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা আমি তোমাদের বললাম, পিতাটা কিন্তু বেশি ভূমিকা গ্রহণ করে, ভূমিকাই প্রধান। দেখো পুত্র সন্তান বা কন্যা সন্তান সৃষ্টির পেছনে পিতার ভূমিকাই প্রধান, আমি কিন্তু এটাই বলেছি, ঠিক আছে। এবার কিভাবে হয় সেটা আমি এক্ষুনি বুঝিয়ে দিয়েছি। এবার এখান থেকে যে টাইপের কোশ্চেন অলরেডি পরীক্ষায় দিয়েছে বা যে টাইপের কোশ্চেন পরীক্ষায় দেবে একটু দেখে রাখো। তো এই কোশ্চেনটি পরীক্ষায় দিয়েছিল যে মেন্ডেলের দ্বিসংকর জনন প্রক্রিয়ায় দ্বিতীয় অপত্য বংশে উৎপন্ন জিনোটাইপ ও ফিনোটাইপের সংখ্যা কত? মেন্ডেলের দ্বিসংকর জনন প্রক্রিয়ায় দ্বিতীয় অপত্য বংশে উৎপন্ন জিনোটাইপ ও ফিনোটাইপের অনুপাত। তো আমরা জানি জিনোটাইপের ক্ষেত্রে কি পেয়েছিলাম, ফিনোটাইপের ক্ষেত্রে কি পেয়েছিলাম। তো ফিনোটাইপ পেয়েছিলাম 9:3:3:1, এটা আমরা পেয়েছিলাম 9:3:3:1 পেয়েছিলাম। এটা ফিনোটাইপ অনুপাত পেয়েছিলাম, মানে 4 ধরনের, 1 2 3 4, তাহলে ফিনোটাইপ 4 দেখো রয়েছে এটাতে এটাতে এটাতে। তাহলে জিনোটাইপ কয় ধরনের পেয়েছিলাম, জিনোটাইপ অনুপাত কি পেয়েছিলাম 1:2:2:4:1:2:1:2:1, এটা আমরা পেয়েছিলাম। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, 9 ধরনের। তাহলে এটা 4 ধরনের, এটা 9 ধরনের। তাহলে ফিনোটাইপ 4, জিনোটাইপ হচ্ছে 9, অপশন এ তে রয়েছে, এটা 8 দেওয়া রয়েছে। ফিনোটাইপ 4, জিনোটাইপ 9, তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। এই কোশ্চেনটি দিয়েছিল। তারপরে দেখো ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি থেকে কত ধরনের গ্যামেট তৈরি হতে পারে। তো আমরা জানি এখানে যে গ্যামেটটা দেখো এটা এক এটা এক, তাহলে বিপরীত চরিত্রের মধ্যে যে বৈশিষ্ট্য যে গ্যামেট উৎপাদন হচ্ছে, তাহলে একটি ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি, তাহলে কয় ধরনের গ্যামেট তৈরি হচ্ছে, 2 ধরনের। তো রাইট অ্যান্সার 2 ধরনের। তারপরের কোশ্চেন, এক সংকর জননে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে দ্বিতীয় অপত্য বংশে জিনোটাইপ অনুপাতটি কি হবে? এক সংকর জনন পরীক্ষায় আমরা কি জেনেছিলাম, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে দ্বিতীয় অপত্য বংশে যে জিনোটাইপ অনুপাত 1:2:1 হয়। কারণ একটি যদি ক্যাপিটাল টি হয় অপরটি স্মল টি, একটি ক্যাপিটাল টি অপরটি স্মল টি, আর দুটো বিশুদ্ধ লম্বা, একটি বিশুদ্ধ লম্বা একটি বিশুদ্ধ বেঁটে। তাহলে এখানে দেখো বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ বেঁটে, তাহলে 1 1, আর সংকর লম্বা দেখো দুটো রয়েছে 2, তাহলে 1:2:1, 1:2:1, রাইট অ্যান্সার অপশন বি। তারপরের কোশ্চেন, দুটো সংকর লম্বা মটর গাছের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম অপত্য বংশে কত শতাংশ লম্বা ও কত শতাংশ খর্ব মটর গাছ উৎপন্ন হবে? খুবই ভালো কোশ্চেন। তো মনে রাখবে দুটো সংকর লম্বা মটর গাছ মানে একটি ক্যাপিটাল টি স্মল টি, এদের মধ্যে সংকরায়ন ঘটানো হলে তাহলে ক্যাপিটাল টি এদের মধ্যে সংকরায়ন হয়ে ক্যাপিটাল তৈরি করবে। তারপরে ক্যাপিটাল টি স্মল টি, আবার দেখো স্মল টি মানে ক্যাপিটাল টি স্মল টি, আবার এখানে স্মল টি, তো স্মল টি। এখানে বলছে দুটো সংকর লম্বা মটর গাছের মধ্যে
সংকরান ঘটালে প্রথম অপত্য বংশে কত শতাংশ লম্বা ও কত শতাংশ খর্ব মটর গাছ? লম্বা মানে সংকর লম্বার কথা বলা হচ্ছে, বিশুদ্ধ লম্বার কথা এখানে বলেনি। তাহলে লম্বা সংকর লম্বা মিলেই লম্বা। দেখো এটা বিশুদ্ধ লম্বা, এই দুটো হচ্ছে সংকর লম্বা, তাহলে এটা তিন ভাগ আর এটা হচ্ছে 1 ভাগ। তাহলে এখানে পার্সেন্টেজে বলেছে, তাহলে যদি আমি প্রত্যেকটি পার্সেন্টকে 100%টাই ধরি, তাহলে 3 ভাগ মানে 75 ভাগ হচ্ছে লম্বা আর বাকি 25 ভাগ সেটা হচ্ছে বেঁটে। তাহলে 75 এবং 25, অপশন সি হবে এখানে রাইট অ্যান্সার। ক্লিয়ার? তারপরের কোশ্চেন, মটর গাছের কোন বৈশিষ্ট্যটি মেন্ডেল তার পরীক্ষার জন্য নির্বাচন করেননি? তো মটর গাছের যে বৈশিষ্ট্য মেন্ডেল তার পরীক্ষার জন্য নির্বাচন করেনি সেটা কোনটা? তো মটর গাছের বৈশিষ্ট্য নির্ধারণের জন্য তিনি বীজের আকৃতি নিয়েছিলেন, কাণ্ডের দৈর্ঘ্য নিয়েছিলেন, ফুলের রং নিয়েছিলেন, কিন্তু পাতার মাপ এটা কিন্তু তিনি নেননি। তাহলে পাতার মাপ এখানে হবে রাইট অ্যান্সার। তো এই টাইপের কোশ্চেন পরীক্ষায় দিয়েছিল, তোমরা অলরেডি বুঝলে। আরো কোশ্চেন এখান থেকে রয়েছে, আমি একটি নির্দিষ্ট ক্লাসে এই সমস্ত এমসিকিউ কোশ্চেন একটি ক্লাসে কভার করব। যারা চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখো এবং সমস্ত কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করার জন্য প্লে স্টোরে যাবে, লার্ন মাইল লিখে সার্চ করবে, লার্ন মাইল অ্যাপটি পাবে। এখানে ডেইলি প্র্যাকটিস, ফ্রি ম্যাটেরিয়াল, ফ্রি টেস্ট এবং প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন এবং অ্যান্সার সমস্ত কিছু প্র্যাকটিস করার জন্য পাবে। অবশ্যই প্লে স্টোর থেকে লার্ন মাইল অ্যাপটি ইনস্টল করে রাখবে, এখানে তোমরা অবশ্যই পড়াশোনাটা করো। আর যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চাইছিলে, পেইড ব্যাচে আমাদের ভর্তি চলছে, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্টাক্ট করো। মাত্র 699 টাকা খরচ করে এক্সামের আগে পর্যন্ত তোমরা পড়তে পারো। আর যারা প্লেলিস্ট চেক করতে বলছিলাম, প্লেলিস্ট চেক করবে, এর আগের ক্লাসগুলো যারা মিস করেছো প্লেলিস্টে কিন্তু পেয়ে যাবে। প্লেলিস্ট গুলো দেখো উঠে আছে, এই প্লেলিস্ট গুলোতে তুমি ক্লিক করে ক্লাসগুলো করতে পারো। আজকে সেশন এই পর্যন্ত, ক্লাস আমি এখানেই শেষ করছি। ক্লাস ভালো লাগলে একটি করে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে ক্লাসগুলো শেয়ার করো।